বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য এমন একটা বিষয় শেয়ার করতে চলেছি যেটার হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না। সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট সেমিস্টারের একদম সম্পূর্ণ প্রশ্ন মডেল কিভাবে আমাদের প্রশ্ন পরীক্ষাতে আসবে এবং তার সঙ্গে অবশ্যই উত্তরগুলো কিন্তু শেয়ার করব। আমাদের সম্পূর্ণ বই থেকে যে 35টা প্রশ্ন আসবে তারই একটি প্রশ্ন মডেল আমি তোমাদের সামনে শেয়ার করছি। এই মডেলটি হয়তো অনেকের সঙ্গেই পরিচিত, কারণ একটা বইয়ের একটা অংশবিশেষ আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো যাই হোক, এই মডেলটা শেয়ার করার পেছনে মূল যে কারণ সেটা হচ্ছে যে বিভিন্ন মডেলের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। এর আগে আমি তোমাদের শিখিয়েছিলাম যে কখনো বা এমসিকিউ রূপে প্রশ্ন আসবে, কখনো বা শূন্যস্থানের মতো হয়ে প্রশ্ন আসবে, কখনো বা ডান স্তম্ভ বাম স্তম্ভ হয়ে কোশ্চেন আসবে, বিভিন্ন রকমভাবে আসতে পারে। তো সেটার সঙ্গে একদিকে দিয়ে আমরা পরিচিত হয়ে যাব। তার সঙ্গে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে আমরা একটা সম্পূর্ণ প্রশ্ন মডেল পাবো এবং তার সঙ্গে যে প্রশ্নগুলো এখানে রয়েছে প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং খুবই ভালো, যে কারণে ভাবলাম যে এই প্রশ্নটাই শেয়ার করি। তবে তবু আমি তোমাদের বলে রাখি, এই যে প্রশ্নটা আমি তোমাদের সামনে শেয়ার করছি এটা কিন্তু একটা পাঠ্য বই, অনেক প্রিয় বই, এবং তোমাদেরও বলেছিলাম এই পাঠ্য বইটার কথা, যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ভূগোল পরিচয় শীতাংশু শেখর ভট্টাচার্যের কথা কাহিনী প্রকাশনের একটা বই। সেই বইয়েরই একটা অংশ আমি তোমাদের শেয়ার করছি, ঠিক আছে? তো চলো প্রথম যে প্রশ্নটা আমরা একটু জেনে নিই। প্রথম প্রশ্ন, নিচের কোনটি ভূগোল শাস্ত্রের একটি শাখা নয়? দেখো, আমি তোমাদের প্রত্যেকটা পার্ট, প্রাকৃতিক অংশের প্রত্যেকটা পার্ট, এমনকি আঞ্চলিকেরও বেশিরভাগ অংশগুলো কিন্তু আমি তোমাদের শেষ করে দিয়েছি, বুঝিয়েছি, এটুকু তোমাদের বলতে পারি। সেই জায়গা দাঁড়িয়ে এই যে বিষয়গুলো করাটা কিন্তু খুবই সহজ বিষয়। তো অপশানে কী কী রয়েছে? জলবায়ুবিদ্যা, জলবিদ্যা, ভূমিরূপবিদ্যা, নৃতত্ত্ববিদ্যা। তো এটা স্বাভাবিকভাবে প্রশ্ন বুঝলেই আমরা পড়লেই বুঝতে পারি যে জলবায়ু মানে ভূগোলের বিষয়, জলবিজ্ঞান ও ভূগোলের বিষয়, ভূমিরূপ তো অবশ্যই ভূগোলের বিষয়, একমাত্র নৃতত্ত্ববিদ্যা ভূগোলের বিষয় নয়। তাহলে আমার উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে ডি দাগ, নৃতত্ত্ববিদ্যা। পরবর্তী কোশ্চেন, মহাবিশ্বের বয়স যখন মাত্র ড্যাশ মিনিট তখন সুপারনোভা বিস্ফোরণ ঘটে। মানে মহাবিশ্বের মানে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে মহাবিশ্বের বয়স বা মহাবিশ্ব তৈরি হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই তৈরি হয়ে যায় সুপারনোভা বিস্ফোরণ। সেটা কত মিনিট সময় ধরা হয়েছিল? সেটা ধরা হয়েছিল 3 মিনিট সময়, অর্থাৎ উত্তর হচ্ছে 3 মিনিট। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতর মধ্যে কোনটির ঘনত্ব সর্বাধিক? একদম সহজ একটা প্রশ্ন, আমি তোমাদের শিখিয়েছিলাম যে যত আমি গভীরের দিকে যাব তত ঘনত্বটা বাড়বে, কি তাই তো? তাহলে একদম নিচে কোন স্তর সেটা খুঁজলেই কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে কী কী রয়েছে আমাদের? শিয়াল, সীমা, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল। তাহলে সবার থেকে নিচে কে আছে? সবার থেকে নিচে আছে কেন্দ্রমণ্ডল। তাহলে উত্তরটা কী হবে? কেন্দ্রমণ্ডল। পরবর্তী প্রশ্ন, ভারতের যমজ নদী কাকে বলা হয়? গোদাবরী, কৃষ্ণা, গঙ্গা, যমুনা, নর্মদা, তাপ্তি, নাকি শতদ্রু এবং বিপাশা? আমি তোমাদের অন্য উদাহরণ দিয়ে বলেছিলাম যমজ নদী। তো যাই হোক, যমজ শহরের কথাও বলেছিলাম বা আমাদের ভারত পড়ানোর সময়। তো যাই হোক, এখানে যে যমজ নদীর কথা বলা হচ্ছে সেই যমজ নদী কোনটি? উত্তরটা কিন্তু একদমই সহজ, সেটা হচ্ছে নর্মদা ও তাপ্তি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। নিচের ড্যাশ শহরটির নামের অর্থ শান্তির শহর। একদম সহজ, আমাদের দেশ ভারত, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা, যেই প্রতিবেশী দেশ থেকে। ইসলামাবাদ, কাবুল, করাচি, কাঠমান্ডু। তাহলে নিচের ড্যাশ শহরটির নামের অর্থ শান্তির শহর। তা উত্তরটা কোনটা হবে? উত্তরটা হচ্ছে ইসলামাবাদ। পরবর্তী প্রশ্ন চলে আসি। বাক্যগুলির ক্রম অনুসারে এমনভাবে সাজাও যাতে তা ভূগোলের ক্রমবিকাশকে ব্যাখ্যা করে। দেখো কত সুন্দরভাবে প্রশ্নটা, মানে পর 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 করে ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফি, এটা তোমাকে বোঝাতে হবে। তাহলে অপশানে কী কী রয়েছে? 60-এর দশকে ভূগোলের রাশিবিজ্ঞান গণিতের প্রয়োগ, মাতৃক বিপ্লব হয় প্রথম, যেটা কোয়ান্টিটিভ রেভলিউশন যাকে বলা হয়। তারপরে বলা হচ্ছে ভূগোল ছিল পার্থিব প্রাকৃতির বর্ণনাগুলোর বর্ণনা ও ব্যাখ্যা। তারপরে কি, কোথায় এবং কেন, এই তিনটি প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার সঙ্গে সঙ্গে ভূগোলের আধুনিক যুগের শুরু হয়। তারপর হচ্ছে আধুনিক ভূগোলের জয়যাত্রা শুরু হয়েছিল কার্ল ডিটার ও হামবোল্ড নামক দুই জার্মান পণ্ডিতের হাত ধরে। মানে এই চারটে ঘটনাকে আমাকে পরপর সাজাতে হবে। তোমাদের একটা ক্লু বলে দিই যে কীভাবে আমাকে সাজাতে হবে। দেখো, পরপর সাজাতে হবে। প্রথম হচ্ছে 60-এর দশক, মাতৃক বিপ্লব, তাই তো? বেশ, আমি এই পয়েন্টটাকে রেখে দিলাম 1 নম্বর। তারপরে কি বলছে? ভূগোল ছিল পার্থিব প্রকৃতির উপাদান বর্ণনা। আচ্ছা, একের আগে 2 হবে, এটা তো গ্যারান্টি, 2 লিখে রাখলাম। কি, কোথায় এবং কেন, এই তিনটি প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার সঙ্গে সঙ্গে ভূগোলের আধুনিক যুগের শুরু হয়। তাহলে ভূগোলের আধুনিক যুগের যদি শুরু হয় তাহলে স্বাভাবিকভাবে মাতৃক বিপ্লব তার পরে হয়, আধুনিক যুগের পরে, তাই তো? মানে এই তোমার কি বলে, প্রথমে ডেসক্রিপটিভ ছিল, তারপরে নর্মাল হলো, তারপরে ক্যালকুলেশন শুরু হলো। ক্যালকুলেশন মানে তোমার মাতৃক বিপ্লব। তাহলে এর মাঝে 3 যাবে সেটা আমি বুঝতে পারছি, গেল। তারপরে হচ্ছে আধুনিক ভূগোলের জয়যাত্রা শুরু হয়েছিল কার্ল ডিটার ও জার্মান পণ্ডিতের হাত ধরে, সেটাও 60 দশকের আগে, কার্ল ডিটার 60 দশকের আগে। তাহলে এখানে হবে 4। তাহলে স্বাভাবিকভাবে কী হলো? 2, 3, 4 আর 1, এই সিরিয়াল নম্বর হয়ে গেল।
তাহলে দেখো অপশানে কোনটা হবে, 2 3 4 1, এ দেখো অপশানে এ দাগে রয়েছে 2 3 4 1, অর্থাৎ উত্তর হবে এ দাগ। এইভাবে তোমরা সবসময় ক্যালকুলেশনটা করবে, তাহলে দেখবে উত্তর ঠিক হবে। ঠিক আছে, পরে প্রশ্ন, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য রয়েছে ড্যাশ স্তরে। আগের দিনের ক্লাস করাতে গিয়ে আমি এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝিয়েছি তোমাদের, কোন স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য রয়েছে, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, নাকি কোনোটাই নয়। তো উত্তরটা কী হচ্ছে, উত্তরটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কঙ্গো অববাহিকার একটি খাদ্য সংগ্রাহক ও শিকারী জনগোষ্ঠী হলো কোনটি? তো উত্তরটা কি হচ্ছে, জিভারো। উত্তরটা কি, জিভারো। পরবর্তী প্রশ্ন, ভারতের দক্ষিণতম একক বৃহত্তম দ্বীপপুঞ্জ কোনটি? আন্দামান, রামেশ্বর, মিনিকয়, নাকি বৃহৎ নিকোবর দ্বীপপুঞ্জ? দক্ষিণতম একক বৃহত্তম দ্বীপপুঞ্জ কোনটি? উত্তর হচ্ছে বৃহৎ নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, পরের স্তম্ভ মিলন দেখো, শিয়াল, শিয়াল মানে কি, সিলিকন অ্যালুমিনিয়াম, বোঝাই যাচ্ছে। নিফেসিমা মানে নিফেসিমা, এগুলো তো আমি বোঝানোর সময় পড়িয়েছি। নিফেসিমা মানে কি, নিকল, ফেরিক, সিলিকন আর ম্যাগনেসিয়াম। এটা তো একদম সহজ, নিকেল, ফেরিক কোথায় কোথায় আছে, সীমা কোনটাতে আছে আর প্রোপেসিমা কোনটাতে আছে, তাহলে সম্পূর্ণটা মিলে যাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে আমার কোনটার সঙ্গে মিলছে দেখো তো, তোমার একের সঙ্গে, যেটা আগে আগে মিলতালটা করে নিই, একের সঙ্গে মিলছে সিয়াল মানে সিলিকন অ্যালুমিনিয়াম, নিফেসিমা মানে হচ্ছে নিকেল, ফেরিক, সিলিকন আর ম্যাগনেসিয়াম, এ দাগ। 3 দাগের সীমার সঙ্গে মিলছে কোথায়, সিলিকন আর ম্যাগনেসিয়াম, আর তো এটা এটা, তাহলে স্বাভাবিকভাবে বুঝতেই পারছো, একে হচ্ছে বি, 2 হচ্ছে এ, তাহলে 1 বি 2 এ কোনটায় রয়েছে, সি দাগেরটায় রয়েছে। তাহলে উত্তর হচ্ছে তোমার কোনটা, উত্তর স্বাভাবিকভাবে তোমার সি দাগ। ওকে, পরবর্তী প্রশ্ন, অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলা হয়? কি সুন্দর এই প্রশ্নগুলো শিখিয়েছিলাম। অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলা হয়? তো অপশানে কি রয়েছে, পিএসএল, এই তিনটেই তো থাকবে, আর তো কোনোটিই না থাকবে, যাই হোক। তো অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলা হয় আমরা পড়িয়েছিলাম, শিখিয়েছিলাম, উত্তর হচ্ছে পি তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে চলে আসি, কোন মতবাদের মূল বক্তব্য মানুষের ওপর পরিবেশের ভূমিকা চরম বা নিয়ন্ত্রণমূলক নয়, বরং পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ? তো উত্তরটা কী হবে, উত্তরটা হচ্ছে নবনিয়ন্ত্রণবাদ, যেটাকে বলা হয় নিও ডিটারমিনিজম, এর ইংরেজি শব্দ। ঠিক আছে, পরের প্রশ্নের মডেলটা দেখো, দাবি কি বলছে, গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, বেশ ভালো কথা। কারণ প্লাইস্টোসিন অধিযুগের মধ্যবর্তী সময়ে উপদ্বীপীয় মালভূমির পূর্বাংশ মালদা গ্যাপ চ্যুতির কারণে ভেঙে নিচে বসে যায়, এর ফলে ওই অঞ্চলের ভূমিঢাল বঙ্গোপসাগরের দিকে হয়ে যায়। মূল কথা হচ্ছে গঙ্গা নদীর উৎপত্তির ব্যাখ্যাটা এখানে প্রশ্নটা দিয়েছে। কেন, এখানে কি বলছে, দাবি ও কারণ উভয় সত্য এবং কারণ দাবির সঠিক ব্যাখ্যা। বিদাগে দিয়েছে দাবি এবং কারণ উভয় সত্য কিন্তু কারণ দাবির সঠিক ব্যাখ্যা নয়। তৃতীয়টা হচ্ছে দাবি সত্য কিন্তু কারণ মিথ্যা। 4 নম্বরটা হচ্ছে দাবি ও কারণ উভয় মিথ্যা। এইবার দেখো আমাদের বিষয়টাকে খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এখানে যেটা রয়েছে আমি তোমাদের বলি, এটা কোনটা ভুল কোনটা ঠিক সেটা তোমাকে জানতে হবে। প্রথম কথা, প্রথমটা তো ঠিক, এটা নিয়ে কোনো কথাই নেই। তাহলে দেখো প্রথমটা কিন্তু ঠিক, মানে দাবি সত্য, এটা হচ্ছে পরিষ্কার কথা। আর স্বাভাবিকভাবে আমরা এটাও পড়েছি যে প্লাস্টোসিন যুগের মধ্যবর্তী সময়ে কিন্তু এই চ্যুতির কারণে গঙ্গার এক সাইডের অংশ বসে যায় এবং সেটা পরবর্তীকালে ভূমিঢালটা বঙ্গোপসাগরের দিকে হয়ে যায়। তাহলে এই দুটো বিষয়ই সত্য এবং কারণও সত্য এবং দাবিও সত্য, তাহলে উত্তরটা কী হবে, উত্তরটা স্বাভাবিকভাবে এ দাগ, দাবি ও কারণ উভয় সত্য এবং এর কারণ দাবির সঠিক ব্যাখ্যা। এইভাবে কিন্তু টোটাল বিষয়টাকে বুঝতে হবে। পরবর্তী কোশ্চেন, রাঁচি, হাজারিবাগ, কোডারমা প্রভৃতি মালভূমিগুলো ড্যাশ মালভূমির অংশ? এটা তো একদমই সহজ কোশ্চেন, এটা কোনো কঠিন নয়, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ জায়গা আমরা দেখলেই বুঝতে পারি যে এটা হচ্ছে আমাদের ছোটনাগপুর মালভূমির অংশ, অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ। পরবর্তী কোশ্চেন, ড্যাশ স্তরের অর্থনৈতিক কাজে অতি উচ্চ পর্যায়ের বুদ্ধিজীবী পরিষেবা পাওয়া যায়? তো অতি উচ্চ পর্যায়ে মানে স্বাভাবিকভাবে কোন পর্যায়ে হবে, অতি নব্য পর্যায়, অর্থাৎ উত্তর হচ্ছে সি দাগ। পরবর্তী প্রশ্ন, মহীভাবক আলোড়নের ফলে উত্তর আমেরিকায় সৃষ্টি হয়েছে? মহীভাবক আলোড়নের ফলে, মহীভাবক, বেশ, কী বলেছে, উপসাগর, সবকটাই উপসাগর দিয়েছে, বেশ, বাল্টিক উপসাগর, মেক্সিকো, গিনি, হাডসন। তাহলে উত্তর আমেরিকার আশেপাশে কী আছে সেটা তুমি আগে কল্পনা করো। তো স্বাভাবিকভাবে উত্তর আমেরিকার একদিকে রয়েছে তোমার মেক্সিকো আছে, আবার ওদিকে হাডসন আছে, কিন্তু এটা তোমাকে একটু মনে রাখতে হবে যে উত্তর আমেরিকাতে কিন্তু রয়েছে হাডসন উপসাগর, ঠিক আছে, আর গিনি তো অন্য জায়গায়, বাল্টিক অন্য জায়গায়, মেক্সিকো অন্য জায়গায়, তো উত্তরটা হচ্ছে হাডসন উপসাগর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের কোন তথ্যটি দোহ কৃষির ক্ষেত্রে সত্য? এখানেও তাই, যে কোনটা ঠিক কথা। তো প্রশ্নগুলো কিন্তু বুঝে উত্তর করছে। দোহ কৃষি হলো ব্যাপক মূলধন এবং পশুপালিত হয় বলে জমি নির্ভর, একদম ঠিক, এটা তো কোনো ভুল নেই। দ্বিতীয়টা কি বলছে, অনুকূল পরিবেশ থাকলে দোহ কৃষির উন্নয়নশীল দেশগুলিতে একাধিক পেশাগত সুযোগ তৈরি হয়, একদম ঠিক। পশুপালন ও দোহ কৃষির সাফল্য উন্নত পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল, এটাও ঠিক। তাহলে কী হবে, উত্তর সবগুলো ঠিক। তাহলে অপশানে কী রয়েছে, এ দাগটাই উত্তর হবে যে সবগুলোই ঠিক। ওকে, পরবর্তী প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ায় নিচের ড্যাশ ভূমিরূপ গড়ে ওঠে? এটা সহজ প্রশ্ন। লাভা মালভূমি, প্লাবন মালভূমি, গিরিখাত নাকি বালিয়াড়ি?
তো উত্তরটা কী হবে, লাভা মালভূমি, বহির্জাত প্রক্রিয়ায়। ঠিক আছে, তারপরে চলে আসো। আচ্ছা, নিচের ড্যাশ ভূমিরূপ বহির্জাত প্রক্রিয়ায় বহির্জাত, দাঁড়াও, বহির্জাত প্রক্রিয়ায় নিচের ড্যাশ ভূমিরূপ গড়ে ওঠে, তাহলে বাইরের প্রক্রিয়ায়। ঠিক আছে, লাভা মালভূমি এটা বহির্জাত প্রক্রিয়া বলা চলে, বলা চলে না। ঠিক আছে, ওইটাই হবে, লাভা মালভূমিটাই হবে, বহির্জাত প্রক্রিয়ায় নিচের ড্যাশ ভূমিরূপ গঠিত লাভা মালভূমি। ঠিক আছে, বেশ। তারপরের প্রশ্নটাতে আমরা চলে যাই। কি বলছে দেখো, ব্রাজিলের কফি বাগিচাগুলোকে কি বলা হয়? এটা তো খুবই সহজ প্রশ্ন, এটা তোমরা সবাই পাবে, উত্তর হচ্ছে ফাজেন্দা বলা হয়। তারপরটা হচ্ছে ড্যাশ ভূগোলবিদ রাজনৈতিক ভূগোলের সঙ্গে যুক্ত নন। কোন ভূগোলবিদ? উত্তর হচ্ছে রাজনৈতিক ভূগোলের সঙ্গে, আচ্ছা সম্পদ ভূগোলের সঙ্গে যুক্ত ছিলেন থমসন, আর দরকার নেই, এও তিনজনই রাজনৈতিক। তারপরটা চলে আসো বিশেষ নাম। আচ্ছা, কি কি দিয়েছে? শ্রীলঙ্কা, এ তো বোঝাই যাচ্ছে দারুচিনির দ্বীপ, সব ছোটোবেলাতে আমরা পড়ছি। আচ্ছা, তারপরে কি বলছে তোমার মায়ানমার, মায়ানমার হচ্ছে স্বাভাবিকভাবে তো কি বলবো, মায়ানমার কি অনেক কিছু হতে পারে, পর্যটনের দেশই হবে মনে হয়, তাহলে নেপালও তো পর্যটনের দেশ, পরেরটা দেখে নিই আর কি কি দিয়েছে। নেপাল, তোমার নেপাল স্বাভাবিকভাবে নেপাল তো পর্যটনের দেশ হবে, হ্যাঁ। আর তোমার মায়ানমারটা হবে, আমি একটু প্রথম দিয়ে বুঝে নিই বিষয়টা। শ্রীলঙ্কা দারুচিনির দ্বীপ হয়ে গেল, ঠিক আছে। তারপরে তোমার মায়ানমার, মায়ানমারটা তোমার সেগুন কাঠের দেশ হবে, ঠিক আছে, মায়ানমার সেগুন বিখ্যাত। আচ্ছা, নেপাল হচ্ছে পর্যটনের দেশ, ও আর দ্রুকজুল হচ্ছে তোমার এদাগ। তাহলে উত্তর হচ্ছে তোমার একের সঙ্গে হচ্ছে ডি, দুইয়ের সঙ্গে হচ্ছে সি, তাহলে উত্তর কোনটা হবে দেখো, একের সঙ্গে ডি, এর সঙ্গে মানে শ্রীলঙ্কা দারুচিনির দ্বীপ, একের সঙ্গে ডি তো দুইখানা পড়ে রয়েছে, তার মানে এ আর বির মধ্যে একটা হবে। আর তোমার এখানে রয়েছে দুইয়ের সঙ্গে হচ্ছে তোমার সি, তার মানে উত্তর হচ্ছে তোমার বি দাগ। ঠিক আছে, উত্তরটা হচ্ছে বি দাগ। পরবর্তী প্রশ্ন, ভাগীরথী ও অলোকনন্দার মিলিত প্রবাহ হলো, এই প্রশ্নটা তো খুবই সহজ প্রশ্ন, ভাগীরথী অলোকনন্দার মিলিত প্রবাহ গঙ্গা। তারপর হচ্ছে কি, যে আগ্নেয়গিরিকে গেটওয়ে অফ অ্যানাদার ওয়ার্ল্ড বলা হয়, গেটওয়ে অফ অ্যানাদার ওয়ার্ল্ড বলা হয় কোন আগ্নেয়গিরিকে? তো এটাও সব ক্র্যাকাতোয়াকে হয়ে গেল। নিজের ছবিগুলিকে দেখো, আগ্নেয়গিরিগুলো চিনে নাও এবং সঠিক উত্তর নির্বাচন করো। আচ্ছা, কোনটা কি? আচ্ছা আচ্ছা, তাহলে লম্বা হয়ে থাকে, ডাটা শাকের মতো লম্বা হয়ে থাকে, 1 নম্বর ডাইক। শুয়ে রয়েছে মানে সিল, তাই তো, এ তো বোঝা যাচ্ছে। তাহলে ডাইক আর সিল পরপর আছে, দেখো কোনটাই, এতেই তো উত্তর বেরিয়ে যাচ্ছে। তারপরটা এটা তো লোপলিত আর এটা হচ্ছে ব্যাথলিত, তাহলে স্বাভাবিকভাবে এটা হচ্ছে ল্যাকলিত আর এটা হচ্ছে ব্যাথলিত। ঠিক আছে, তাহলে 1 নম্বর হচ্ছে ডাইক, 2 নম্বর হচ্ছে সিল, হ্যাঁ, আর 3 নম্বর হচ্ছে লোপলিত, আর 4 নম্বর হচ্ছে ব্যাথলিত। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে তোমার ডি দাগ। ঠিক আছে, 24-এর তোমার ডি দাগই হবে, হ্যাঁ। তারপরটা চলো, ভারতের সঙ্গে যে প্রতিবেশী রাষ্ট্রের সীমানা সর্বাধিক, সেটা কোনটা? নেপাল, বাংলাদেশ, রাষ্ট্রের সীমানা বাংলাদেশের। আচ্ছা, তারপরটা কি রয়েছে? দাবি। আচ্ছা, কান্টের মতে ঘূর্ণায়ন নিহারিকার নিরক্ষীয় অঞ্চল থেকে বলয়ের আকারে বিচ্ছিন্ন আসা পদার্থগুলি থেকে গ্রহগুলির সৃষ্টি হয়েছে, বেশ ভালো কথা। তারপরে কি বলছে? কারণ ঘূর্ণায়মান নিহারিকার নিরক্ষীয় অঞ্চলে সৃষ্ট বিপুল অপকেন্দ্র বলের প্রভাবে বলয়গুলি বিচ্ছিন্ন এবং দ্রুত শীতল ও কঠিন হয়। ঠিকই তো, দুটোই ঠিক আছে। তাহলে স্বাভাবিকভাবে এটার উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে এ দাগ, দাবি এবং কারণ উভয় সত্য। এরকম প্রশ্ন আমরা আগেও করেছি। ভূগোল হলো আদি বিজ্ঞান, এই উক্তিটি কার? ভূগোল হলো আদি বিজ্ঞান, এই উক্তিটি কার? হামবোল্ডের উক্তি। ঠিক আছে। আচ্ছা, নিচের কোন তথ্যটি ভারতের ইক্ষু চাষের জন্য সত্য? আচ্ছা, কোন তথ্যটি ভারতের আচ্ছা, আমাদের যেটা বলছে ইক্ষু উষ্ণ আর্দ্র মৌসুমী জলবায়ুতে ইক্ষু চাষ বিকাশ লাভ করে, এটা তো একদমই ঠিক। আর একটা বলছে ইক্ষু কাটার 24 ঘন্টার মধ্যে চিনি কলে না নিয়ে যেতে পারলে ইক্ষুতে রসের পরিমাণ কমে যায়, এটাও ঠিক। কিন্তু ভারতে ইক্ষু উৎপাদক অঞ্চল ও চিনির কলগুলি সড়ক পথের মাধ্যমে সংযুক্ত না হয় কোনো সমস্যা তৈরি হয় না। কি বলছে? ভারতে ইক্ষু উৎপাদক অঞ্চল ও চিনির কলগুলি সড়কপথ ও রেলপথের মাধ্যমে সুসংযুক্ত হওয়ায় কোনো সমস্যা তৈরি হয় না, এটাও ঠিক। তাহলে 1 আর 2 উভয়ই সত্য। তাহলে উত্তরটা কোনটা হবে? উত্তরটা হচ্ছে এ দাগ হবে, এ ও 2 উভয়ই সত্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, শিল্প বিপ্লবকে কেন্দ্র করে ড্যাশ স্তরের অর্থনৈতিক উদ্ভব ঘটেছে, একদম পরিষ্কার কথা হচ্ছে শিল্প। শিল্প কোন স্তরের অর্থনীতি করে? দ্বিতীয়, তাহলে উত্তর হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, জলের ঢেউয়ের মতো ওঠানামা করতে করতে অগ্রসর হয় কোন তরঙ্গ? আচ্ছা, পি তরঙ্গ, লাভ তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। তাহলে স্বাভাবিকভাবে কোনটা হবে? উত্তর হচ্ছে এল তরঙ্গ হবে, ওঠানামা করতে করতে সামনের দিকে আসবে। তারপরটা হচ্ছে পরের প্রশ্ন, প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের জমি নির্ভর, একদম ঠিক, কারণ হচ্ছে কৃষিকাজ। কি বলছে? কারণ হচ্ছে কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ, খনিজ সম্পদ, আহরণ। আহরণ মানে সবই প্রথম স্তর, জমিকে ভিত্তি করে হয়ে থাকে, কারণ এটাও ঠিক হবে, এই একই বিষয় দিয়েছে।
যাই হোক, তাহলে এটারও দাবি ও কারণ উভয় সত্য এবং কারণ দাবি সঠিক ব্যাখ্যা, অর্থাৎ উত্তর এ দাগ। পরবর্তী প্রশ্ন, ভারতের দুধের বালতি বলা হয় কোন রাজ্যকে? এটা কিন্তু একদমই সহজ প্রশ্ন, আমি এই প্রশ্নটার উত্তর তোমাদের বলবো না, তোমরা কমেন্টে লিখো। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ। আচ্ছা, কেন্দ্রমণ্ডলের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক নয়? আচ্ছা, ভূগর্ভের সর্বাধিক কী কী ও আচ্ছা, অনেকগুলো বিবৃতি দেওয়া রয়েছে। ভূগর্ভের সর্বাধিক পরিস্তর বেদ হচ্ছে 3471 কিলোমিটার। আচ্ছা, এটা তো ঠিকই মনে হচ্ছে, ঠিকই 3471ই। আর ভূগর্ভের স্বাভাবিক উষ্ণতা ও ঘনত্বযুক্ত স্তর, ভূগর্ভের সর্বাধিক উষ্ণতা ও ঘনত্ব কেন্দ্রমণ্ডলের ঘনত্বযুক্ত স্তর, কেন্দ্রমণ্ডলের ভূগর্ভের, হ্যাঁ এটাও ঠিক। আচ্ছা, এ স্তরের মধ্য দিয়ে পিও স্তরঙ্গ ইম্পসিবল, উভয় দ্রুত বেগে অগ্রসর হয়, সেটা কিন্তু হতে পারবে না, ঠিক আছে। পিওসি কিন্তু বুঝতে পারবে না, তাহলে 3 নম্বর কিন্তু ভুল অলরেডি পেয়ে গেছি। আচ্ছা, 4 নম্বরটা কি বলছে? এই স্তর পৃথিবীর মোট আয়তনের 16%, এটাও ঠিক, এবং ভরে 33%। তাহলে 3 নম্বর ভুল, দেখো কোন অপশানে রয়েছে 3 নম্বর ভুল, শুধু 3 নম্বরটা ভুল, তার মানে উত্তর হচ্ছে তোমার সিদাগ উত্তর হবে, ঠিক আছে। ও এটা করে দেওয়া রয়েছে, এই প্রশ্নের উত্তরটা, এই প্রশ্নের উত্তরটা করে দেওয়া, যাই হোক, এর উত্তরটা হচ্ছে সিদাগ, ঠিক আছে, এটার উত্তর সিদাগ। পরবর্তীতে দেখো একটা চার্ট দিয়েছে, এই চার্টটা পড়তে হবে, সেই সিনের মতো বিষয়, এই সিনের মতো বিষয়টা পড়ে আমাকে উত্তরটা করতে হবে। যাই হোক, প্রশ্নটা দেখে নিই। ভারতের সর্বাধিক জল বহনকারী নদী, এটা আমি এমসিকিউ আকারেই ধরে নিচ্ছি, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা। তো স্বাভাবিকভাবে কোনটা উত্তর হবে? উত্তর হচ্ছে কিন্তু ব্রহ্মপুত্র, যেটা ভারতের সর্বাধিক জল পরিবহনকারী নদী, এটা মনে রাখবে। এবং ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ নদী ও অববাহিকা যদি কোনটা এই প্রশ্নটা আসে, তাহলে উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র অববাহিকা, দুটোই কিন্তু ব্রহ্মপুত্র উত্তর। আর প্যাসেজটা যদি কারো পড়ার ইচ্ছা হয় তোমরা পড়ে নিতে পারো। তো এরকমই প্রশ্ন বা এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে চলেছে, এবং এই মডেলের প্রশ্ন আমরা যে ক্লাসগুলো তোমাদের করিয়েছি, যে ক্লাসগুলো তোমাদের নিয়েছি, সেই ক্লাসগুলো একটু ভালো করে করো, সম্পূর্ণ প্রশ্ন উত্তর বিষয়গুলো বুঝে যাও, তাহলে দেখবে নিজে থেকে অনেক উত্তর করতে পারছো। তো আলোচনাটি ভালো লাগলে লাইক করো, নিজেদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।